রিজার্ভ ব্যাংক তাদের নতুন মনিটারি পলিসি নিয়ে এসেছে আর বলাই বাহুল্য বাজার এখন তোলপাড়। তো চলুন আজকের আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব এই নীতির আসল মানেটা কি আর আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুরুতেই আসা যাক সেই $মিলিয়ন কোয়েশ্চেনে, যেটা এখন প্রায় সব ইনভেস্টরের মনেই ঘুরপাক খাচ্ছে। নিফটি কি সত্যি সত্যি 2026-এর মধ্যে 29,000-এর ম্যাজিক ফিগারটা ছুঁতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। দেখতে হবে কেন্দ্রীয় ব্যাংক ঠিক কী সিদ্ধান্ত নিয়েছে আর তার পেছনের কারণটাই বা কী। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে দেখা যাক মনিটারি পলিসি কমিটি ঠিক কি ঘোষণা করেছে। প্রথমেই যে খবরটা সবার নজরে এসেছে সেটা হলো রেপো রেট। মনিটারি পলিসি কমিটি কিন্তু সর্বসম্মতিক্রমে এই রেট 25 বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। মানে রেটটা 5.5% থেকে সোজা নেমে এসেছে 5.25%-এ। আর এটা কিন্তু নতুন কিছু নয়, এই বছর শুরু থেকেই রেট কমানোর একটা ট্রেন্ড চলছিল, সেটাই কন্টিনিউ হলো। এখন ভাবছেন এই রেপো রেট জিনিসটা আসলে কি? দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো সেই সুদের হার যে হারে রিজার্ভ ব্যাংক দেশের বাকি কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা ধার দেয়। তো বুঝতেই পারছেন, এই রেট কমা মানে ব্যাংকগুলোর ধার নেওয়ার খরচ কমে যাওয়া। ব্যাপারটা খুবই সিম্পল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শুধু রেপো রেট কমানো হয়েছে তা কিন্তু নয়। আরবিআই বাজারে টাকার যোগান বা লিকুইডিটি বাড়ানোর জন্য দুটো বড়সড় পদক্ষেপ নিয়েছে। আরবিআই গভর্নরের কথা অনুযায়ী এই সব পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে কারণ ভারতের অর্থনীতি এখন একটা দারুণ গোল্ডিলক্স ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। গোল্ডিলক্স কেন? কারণ অর্থনীতিটা এখন খুব বেশি গরমও নয়, আবার খুব ঠান্ডাও নয়। মানে একদিকে যেমন দারুণ গ্রোথ হচ্ছে, তেমনি অন্যদিকে মুদ্রাস্ফীতিও কিন্তু একদম কন্ট্রোলে আছে। এক কথায় পারফেক্ট ব্যালেন্স। আচ্ছা, রিজার্ভ ব্যাংক তো তাদের কাজটা করল, কিন্তু প্রশ্ন হলো এই সিদ্ধান্তগুলো আমাদের রিয়েল ইকোনমির ওপর ঠিক কিভাবে প্রভাব ফেলে। চলুন সেই ব্যাপারটা একটু বোঝা যাক। দেখুন, এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে। আরবিআই রেট কমালো, বাজারে টাকা ঢালল, তার ফলে ব্যাংকগুলোর টাকা তোলার খরচ কমল। আর যখনই ব্যাংকগুলোর খরচ কমে, তারা হোম লোন, কার লোন বা বিজনেসের জন্য লোনের সুদ কমিয়ে দেয়। ফল, মানুষ আরও বেশি খরচ করে, ব্যবসায়ীরা আরও বেশি ইনভেস্ট করে, আর সব মিলিয়ে দেশের জিডিপি বা ইকোনমিক গ্রোথ একটা বড়সড় সাপোর্ট পায়। বেশ, অর্থনীতির চাকা ঘুরল সেটা তো ভালো কথা, কিন্তু এর সাথে আমাদের স্টক মার্কেটের, বিশেষ করে নিফটির সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এবার সেই কানেকশনটা খুঁজে বের করা যাক। আসলে আরবিআইয়ের এই পলিসি মূলত 3টে দিক থেকে নিফটিকে সাপোর্ট দেয়। প্রথমত আর্নিংস। লোন সস্তা হওয়ায় কনজিউমার, অটো, রিয়েল এস্টেটের মতো কোম্পানিগুলোর বিক্রি বাড়ে আর তাতে তাদের লাভও বাড়ে। দ্বিতীয়ত ভ্যালুয়েশন। সুদের হার কম থাকলে ফিক্সড ইনকামের থেকে স্টকের রিটার্ন বেশি আকর্ষণীয় মনে হয়, তাই স্টকের দাম বাড়ে। আর তৃতীয়ত সেক্টর লিডারশিপ। ব্যাংক, ফিনান্সিয়াল সার্ভিস, রিয়েল এস্টেটের মতো সেক্টরগুলো, যাদের নিফটিতে বেশ বড় ওয়েটেজ আছে, তারা এই পলিসির ফলে দারুণ পারফর্ম করে। আর ঠিক এই কারণে বিশ্বের বড় বড় ফিন্যান্সিয়াল জায়েন্টরা এখন বেশ কিছু দাঁড় প্রেডিকশন করছে। ভাবতে পারেন, বেশ কয়েকটা বড় ব্রোকারেজ ফার্ম এক সুরে বলছে যে 2026 সালের শেষে নিফটি 50 ইন্ডেক্স 29,000-এর লেভেলটা ছুঁয়ে ফেলতে পারে। আর দেখুন, এটা কিন্তু কোনো একটা সংস্থার মন গড়া কথা নয়। বোফা সিকিউরিটিজ, নোমুরা, গোল্ডম্যান স্যাক্সের মতো গ্লোবাল হেভিওয়েটদেরও কিন্তু একই মত। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাদের এই পুরো মডেলটাই দাঁড়িয়ে আছে একটা অনুমানের উপর, আর সেটা হলো আরবিআই গ্রোথকে সাপোর্ট দেওয়ার জন্য ঠিক এই রকম পলিসি চালিয়ে যাবে। তারা বাজি ধরছে যে এই পলিসির হাত ধরেই কোম্পানিগুলোর আর্নিংসে ডাবল ডিজিট গ্রোথ আসবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ফোরকাস্ট মানেই কিন্তু গ্যারান্টি নয়। এই যে একটা অপটিমিস্টিক ছবি আমরা দেখছি, এর পেছনেও কিন্তু কয়েকটা যদি আর কিন্তু আছে। সুতরাং পুরো খেলাটাই হলো একটা ব্যালেন্সিং অ্যাক্ট। একদিকে যেমন সাপোর্ট রয়েছে, তেমনি অন্যদিকে কিছু রিস্কও আছে। দেখুন, নিফটিকে যদি সত্যি 29,000-এ পৌঁছাতে হয়, তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে কন্ট্রোলে থাকতে হবে। শুধু তাই নয়, গ্লোবাল মার্কেটেও শান্তি বজায় থাকাটা খুব জরুরি। যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ যদি হঠাৎ করে সুদের হার বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু পুরো ছবিটা বদলে যেতে পারে। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা একেবারে এক নজরে পরিষ্কার হয়ে যাবে। আরবিআইয়ের পলিসি থেকে শুরু করে লিকুইডিটি, ম্যাক্রো ইকোনমি আর ব্রোকারেজ টার্গেট, কিভাবে একটা ডট আরেকটার সাথে জুড়ে নিফটির ভবিষ্যতের রাস্তাটা তৈরি করছে, তা এখানে দারুণভাবে দেখানো হয়েছে। তাহলে শেষ কথা কি? আরবিআই কিন্তু গাড়ির ইঞ্জিন চালু করার জন্য জ্বালানিটা দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কর্পোরেট ইন্ডিয়ার আর্নিংস ইঞ্জিনটা কি এতটাই শক্তিশালী যে নিফটিকে তার স্বপ্নের গন্তব্যে পৌঁছে দিতে পারবে? সময়ই এর উত্তর দেবে।